একদিকে ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় তাণ্ডব আর অপরদিকে ইউরোপের একাধিক দেশের ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান। প্রশ্ন হচ্ছে, এই সময় এসে এই স্বীকৃতিগুলো আসলে কতটা কাজে লাগবে? এই স্বীকৃতিগুলোর পেছনে কি কোনো ভিন্ন উদ্দেশ্য আছে? তো সেই আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলি। আপনারা ইতিমধ্যে জানেন যে তথাকথিত সভ্য পৃথিবীর সভ্য মানুষদের কল্যাণে পৃথিবী এক ভয়ানক পরিস্থিতির সাক্ষী হচ্ছে। দখলদার ইসরায়েলের আঘাতে শেষ হয়ে যাচ্ছে এক একজন ফিলিস্তিনির প্রাণ। মানচিত্রে খেয়াল করে দেখেন, এই ছোট্ট জায়গাটুকুর নাম হচ্ছে গাজা, যেটা মূলত হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের ভূমি। গত বছর অক্টোবরে হামাসের হামলার পর থেকে এই পুরো অঞ্চলে ইসরায়েলি আগ্রাসন প্রবল আকার ধারণ করেছে। প্রথমে তারা উত্তরের এই অংশগুলোতে হামলা জোরদার করে এবং বেসামরিক মানুষদেরকে দক্ষিণে সরে যেতে বলে। দক্ষিণ দিকের দুইটা জায়গাকে নিরাপদ জায়গা হিসেবে ঘোষণা করা হয়। একটা নাম খান ইউনিস শহর, অপরটা রাফা। মূলত এই দুইটা জায়গায় জাতিসংঘের ত্রাণ সহায়তার কাজ করার সংস্থা UNRWA কাজ করে। তারা আক্রান্ত ফিলিস্তিনের জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে আসছিল। এই সংস্থার অনেক সদস্য এবং কর্মীও এই অঞ্চলে বাস করত। স্বাভাবিকভাবেই জাতিসংঘের একটা সংস্থা হওয়ায় তাদের সাথে পশ্চিমাদের ভালো সম্পর্ক থাকার কথা এবং এই জন্য এই অঞ্চল আক্রান্ত হবে না বলে ধরে নেওয়া হচ্ছিল। এমনকি ইসরায়েল নিজেও এই অঞ্চলকে নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করেছিল। কিন্তু হঠাৎ করে তাদের মাথায় চিন্তার পরিবর্তন আসে, মানে রাফায় আক্রমণের সিদ্ধান্ত নেয় তারা। মানে এক সময় তারা উত্তর অঞ্চলের মানুষকে আক্রমণ করে বলেছিল যে দক্ষিণে আশ্রয় নাও, এখন তারা দক্ষিণে আক্রমণের সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা জাতিসংঘের এই যে ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA কে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করে। তাদের দাবি এই সংস্থা হামাসকে সহায়তা করছে এবং জাতিসংঘের সহযোগিতা চলা এই অঞ্চলটাতেও গত কিছুদিন যাবৎ নারকীয় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল, যেখানে সাধারণ ফিলিস্তিনের সাথে ওই সংস্থার সদস্যরাও মারা যাচ্ছে। দখলদারিত্বের নেশা ইসরায়েলিরা রাফায় আগুন দিয়েছে, যেখানে পুড়ে মরার খবরও পাওয়া গিয়েছে। দেখেন, এই ঘটনাগুলো আপনারা মোটামুটি সবাই জানেন। একটা রাষ্ট্র আসলে কতটা নিষ্ঠুর হলে একটা জনগোষ্ঠীকে প্রথমে নিরাপদে থাকার জন্য দক্ষিণে যেতে বলে এবং উত্তরে সব ধ্বংস করে যায়, এবং উত্তরে সব ধ্বংস হওয়ার পর তারা আবার বলে এবার আমরা দক্ষিণে ধ্বংসযজ্ঞ চালাবো, তোমরা এবার উত্তরে যাও। এবং এই কাজ করতে গিয়ে নিরাপদ গমনের পথেও তারা আক্রমণ চালায়, নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোকেও জ্বালিয়ে দেয়। জাতিসংঘের নিন্দা প্রস্তাব কিংবা নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব কোনো কিছুকেই মানছে না ইসরায়েল। ক্ষমতা এবং রক্তের নেশায় নেতানিয়াহু বিশ্ববাসীর কোনো বাধাই আমলে নিচ্ছেন না। এখন একটা প্রশ্ন জাগে না যে ইসরায়েল মূলত কোন শক্তির বলে এমন বেপরোয়া আচরণ করছে? কেন সে কারো কথাই শুনছে না? উত্তর, ইসরায়েলের পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বক্তব্য অনেকটা এইরকম যে ইসরায়েল যে অভিযান চালাচ্ছে তার একটু দেখে শুনে চালাক, মানে অভিযান বন্ধের পক্ষে যুক্তরাষ্ট্র সরাসরি অবস্থান নিচ্ছে না। এটাই ইসরায়েলের মূল শক্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, এই সমস্ত ইউরোপের দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিল, এতে কি কোনো লাভ হবে? সত্যি কথা বলতে কোনো লাভই হবে না। কেন হবে না সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। দেখুন, অন্য দেশের স্বীকৃতি কখন এবং কোন স্টেজে প্রয়োজন? যেই ভূখণ্ডটা লড়াই করে স্বাধীন হয়, যাদের একটা ক্যাপেবল ফোর্স থাকে এবং অন্য দেশের সহায়তা নিয়ে স্বাধীনতা ঘোষণা করে দেয়, তাদের জন্য স্বীকৃতি খুব জরুরি বিশ্ব অবস্থানটা পাকাপোক্ত করার জন্য। কিন্তু ফিলিস্তিন তো স্বাধীন দেশ ছিলই, এবং ইসরায়েলি বরং উল্টো বৈশ্বিক সহায়তায় তার ফোর্স ব্যবহার করে ফিলিস্তিনের ভূমিটা দখল করেছে। সেই সময় যদি বিশ্বের দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে পাশে দাঁড়িয়ে ইসরায়েলের আক্রমণ ঠেকাতো, তবে সেটা কাজে লাগতো। কিন্তু তখন তো ইউরোপের দেশগুলো ঘুমাচ্ছিল। এখন সেই ঘুম ভেঙে তো আসলে লাভ নেই, কারণ পুরো ফিলিস্তিনি এখন দীর্ঘদিন ধরে ইসরায়েলের দখলে রয়েছে। ফিলিস্তিনের কোনো ক্যাপেবল ফোর্স নেই। এ সময় এমন স্বীকৃতি আসলে সান্ত্বনা ছাড়া আর কিচ্ছু না, কারণ ইউরোপের আসল ওস্তাদ আমেরিকা তো ইসরায়েলকে হেল্প করেই যাচ্ছে। ওই স্বীকৃতি দিয়ে আর কি হবে? তবে এই স্বীকৃতি দেওয়ার পেছনে ওসব দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কিছু ব্যাপার রয়েছে। দেখুন, যে সমস্ত দেশ এখন স্বীকৃতি দিচ্ছে, নরওয়ে, আয়ারল্যান্ড, এই সমস্ত দেশের ভেতরে কিন্তু কোনো ধরনের ঝামেলা নাই। সেখানে যে বিরোধী রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু সে রাজনীতি করার জন্য সেরকম কোনো বিষয় তারা খুঁজে পায় না। এখন এই জন্য তারা কি করে, তাদের রাজনৈতিক ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথাবার্তা বলে, কোথায় মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কোথায় কি কি অবস্থান নেওয়া যায় ইত্যাদি। তো সেই জায়গায় সরকারি দলে যারা রয়েছেন তারা চিন্তা করে দেখেছেন যে এই যে মানবাধিকারের একটা বড় বিপর্যয় ঘটেছে, এখানে মানবতার বড় বিপর্যয় ঘটছে ফিলিস্তিনে, এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বিপক্ষ দল বা বিরোধী দল কথাবার্তা বলবে, রাজনীতি করার জন্য চেষ্টা করবে। তাই এখন যদি আমরা একে স্বীকৃতি দিয়ে দেই, তাহলে আমাদের অবস্থানটা হচ্ছে মানবতার পক্ষে হয়ে গেল, যেটা নিয়ে বিরোধী দল রাজনীতি করার সুযোগ পাবে না। যেই ব্যাপারটা নিয়েই মূলত ওই সমস্ত দেশে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ
যদি তারা প্রকৃতপক্ষেই ফিলিস্তিনের পাশে থাকার চেষ্টা করতো তাহলে তাদের ঘুমটা আসলে এখন ভাঙতো না, ঘুমটা ভাঙতো সেই 1950-এর দশকেই যখন ইসরায়েল রাষ্ট্র অবৈধভাবে এখানে প্রতিষ্ঠিত করা হয়। তো এই মুহূর্তে আসলে ফিলিস্তিনের এমন দুর্দশার সময়ে আমরা আসলে তেমন কিছুই করতে পারছি না। আমরা এই জায়গা থেকে হয়তো বা কিছু বিষয় বয়কট করার মাধ্যমে, যেটা হচ্ছে যে সমস্ত বিষয় বয়কট করার মধ্য দিয়ে আমরা ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শন করতে পারি, তাদের প্রতি হচ্ছে আমাদের বিরুদ্ধ আচরণ প্রকাশ করতে পারি, সেই ব্যাপারগুলোই হচ্ছে করার ক্ষমতা আমাদের মধ্যে আছে এবং কোনো কোনো জায়গায় টুকটাক কথা বলার ক্ষমতা আছে। কিন্তু যে মাধ্যমগুলোতে কথা বলতে যাব সেই মাধ্যমগুলো যেহেতু তাদের, সুতরাং সব জায়গায় সব কথা ঠিকঠাক বলাও যায় না, সেখানেও গলা টিপে ধরার মতো একটা অবস্থার তৈরি হয়। তারপরেও আপনাদের বলবো যারা মন থেকে দোয়া করেন যাতে এই অবস্থার একটা সুন্দর সমাধান হয়, আল্লাহ যাতে এই জায়গায় একটা রহমত বর্ষণ করেন।